গয়া জংশন ছেড়ে এখন যাচ্ছে ট্রেন। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা রিসেন্ট বন্ধ করেছে আর কি। ভয় লাগতে পারে যে বাবা লাফাচ্ছে, ভেঙে টেঙে পড়বে কি না। এটা শেষরাসুরির সব টিয়া পাখি, কিন্তু এগুলো উড়ে গেল। এই ভিডিওতে থাকছে কলকাতা থেকে সাসারাম যাওয়া, অন স্পট হোটেল বুকিং এবং গাড়ি বুক করে ঘোরা। আমি তির্যক আর আমার সঙ্গে মিঠু আর দিমিত্র, তিনজন মিলে টিম 3 রাত 9:45 নাগাদ বাড়ি থেকে বেরোনো, সোদপুর থেকে সঙ্গে সঙ্গেই ট্রেন পেয়ে যাওয়া এবং আধ ঘন্টায় শিয়ালদহে পৌঁছানো। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের ট্রেনও প্ল্যাটফর্মে দিয়ে দিল। 12987 শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। এটা অনেক বিফোর টাইমে দিয়ে দিয়েছে, মানে যে 9:40 সে আমরা ঢুকছি প্ল্যাটফর্মে, 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের কোচটা খুঁজে নেবো, এইদিকে জেনারেল কোচগুলো গেল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগেই ডিনার সেরে নিলাম সঙ্গে আনা চিকেন বিরিয়ানি দিয়ে, আর খাওয়ার শেষে হজমের জন্য জিরা ড্রিঙ্কস। ঠিক 10:55তেই ট্রেন ছেড়ে দিল। শিয়ালদহ থেকে সাসারাম এই ট্রেনের ভাড়ার তালিকা দিয়ে রাখলাম। আর শিয়ালদহ ছাড়া হাওড়া থেকে বিভিন্ন ট্রেনের তালিকা দেওয়া থাকলো। সকাল, গুড মর্নিং। গয়া জংশন ছাড়লো জাস্ট, এখন 6টা সাড়ে 6টার কাছাকাছি বাজে, প্রায় 1.5 ঘন্টার মতো সময়। মানে 8:15 নাগাদ পৌঁছাবার কথা সাসারামে। 11 মিনিট মতো লেট আছে, সেটা কভার করে যাবে। তো সোন নদী তো দেখালাম, কিন্তু চড়া পড়ে গেছে। বর্ষাটা কম হয়েছে তো জানি না ওয়াটারফলগুলোতে কেমন জল পাবো। দেহেরি অন সোন আসছে, এরপরেই হচ্ছে সাসারাম। এই ওই মিনিট 2 লেট করেছে, বেশি না, রাইট টাইমই বলা যায়। 8:45, 7:46। এই 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের গাড়ি। 1 নম্বরের দিকটায় যাব। এই স্লোপিং দিয়ে উঠে যেতে হবে, তারপরে গিয়ে এখান থেকে গিয়ে ওই ওপাশ দিয়ে নামতে হবে। তো এই স্টেশনের বাইরে বেরিয়ে এসে এই এখানটায় অটো স্ট্যান্ড আছে, গাড়ি স্ট্যান্ড আছে সব। হ্যাঁ, এখান থেকে আমরা গাড়ি বুক করে নিয়েছি। আর এই স্টেশন থেকে বেরিয়েই সামনে হোটেল আছে, দেখতে পাচ্ছি জে ডিলাক্স। ওটা আগে একবার দেখে নিচ্ছি। জে ডিলাক্স আছে, তারপরে গোপাল ডিলাক্স আছে। এখান থেকে বেরিয়েই এই মেন মোড়টা, আর ওখানে গান্ধীজির স্ট্যাচু আছে সামনে। এই যে গোপাল ডিলাক্স, এখানে এসছি আমরা, দেখি রুম কি পাই না পাই। ওই স্টেশনের কাছের ইয়েগুলো প্রথমত পছন্দ হচ্ছিল না, একটু অপরিষ্কার, নোংরা ছিল। আর গোপাল ডিলাক্স বলে সেটা ছিল, কিন্তু ভালো রুমগুলো পাচ্ছিলাম না। যেগুলো দিচ্ছিল সেগুলো ঠিক পছন্দ হচ্ছে না, আর ওদের ভালো রুমগুলো নেই, ওগুলো বুকড হয়ে গেছে। তাই ভেবেছিলাম নেব। তো যাই হোক, সেখান থেকে কিছুটা দূরে, 1 কিলোমিটারও হবে না, সাসারাম স্টেশন থেকে বা ওই মোড়টার থেকে মৌর্য রয়্যাল আছে। এটা হচ্ছে নিউ মৌর্য রয়্যাল। এটাতেই ঢুকলাম, এটাতে নিয়ে নিলাম। আর কি করা যায় জানি না। ওল্ড মৌর্য মানে যেটা শুধু মৌর্যটা, সেটা কীরকম সেটা জানা নেই আমার। প্যাসেজ দিয়ে এসে দোতলায়, এটা অনেকগুলো রুম আছে এখানে। আর এই যে 111 নম্বর রুম আমাদের। যে প্লাগ পয়েন্ট একটাই আছে, সেই জন্য ব্যবস্থা করে দিয়েছে এখানে আরও 2টো জায়গা আছে। ঠিক আছে, ড্রেসিং টেবিল একটা, আয়না, এখানে আলমারিতে এখানে জামা কাপড় রাখার জন্য টেবিল আছে, সোফা আছে, ওখানে চেয়ার আছে। খাটটা কিং সাইজই আছে, 3 জনে হয়ে যাবে মোটামুটি। ওটা ইন্টারকম আছে। এসিটা পুরনো, যাই হোক
ঘরে রং টং ভালোই করা আছে উপরে, ওখানে দুটো লাইট আছে, এসি এখন এসিটা জাস্ট চালিয়েছে, ওখানে জানলা আছে, দরজা এদিকে কোনো কাজে নেই, এটা এমনি লক। আর এখানে তো ওয়াশরুমটা, যে এই যে ওয়াশরুমটা দেখিয়ে দিই, ইন্ডিয়ান সিস্টেম ওয়েস্টার্ন সিস্টেম সবই আছে, কিছু ইয়ের ফসেটটা নেই, একটু পুরনো পুরনো হলো, বাথরুমটা স্পেসিয়াস। হ্যাঁ, এই আয়নাটা একটু ঝাপসা ঝাপসা আছে, সব ওই হ্যান্ডেলগুলো একটু গিজারও আছে, দেখিয়ে দিলাম। ঘর এবং বাথরুম এগুলো দুটোই খুব বড়, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, একটু পুরনো হলেও এই রুমটা 1500 টাকা। আমাদের হোটেলটা রোজা রোডে। এখানে আরো বেশ কিছু থাকার হোটেল আছে, তাছাড়া অনেক ওষুধের দোকান ও ডিসপেন্সারি চোখে পড়ল। রাস্তার পাশে 4টে করে আটার কচুরি, তরকারি আর জিলিপি, প্লেট 30 টাকা। সস্তায় ব্রেকফাস্টটা হয়ে গেল। সাসারাম বলতেই চলে আসে শেরশাহ সুরির নাম। তার বিখ্যাত সমাধি বা মকবরাটি আমাদের হোটেল থেকে কাছেই পড়ে, তবে এটা আমরা দেখব একদম শেষে। বিহার রাজ্যের রোহতাস জেলার শহর সাসারাম। ইতিহাস বইতে পড়া বিখ্যাত শেরশাহ সুরির জন্মস্থান এবং জীবনের প্রথম দিকের কর্মস্থল। আজ আমরা যে কটা জায়গায় ঘুরবো সবই এই রোহতাস জেলায় পড়ে। তো আমাদের ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে তো বেজে গেল অনেক, প্রায় 11টা বাজতে চললো। আমার প্রথমেই যাব হচ্ছে মাঞ্ঝের কুণ্ড, ওখানে গাড়ির একটা হিসেব ব্যাপার আছে আর কি, 75টা গাড়ি ওখানে অ্যালাউ করবে, তার বেশি করবে না। এবার আমরা দুদিনের জন্য গাড়ি বুক করেছিলাম। প্রথম দিন 2200 টাকা এবং পরের দিন 3500 টাকা। স্ক্রিনে গাড়ির নম্বর থাকলো। তাছাড়া সাসারাম স্টেশনে গাড়ি স্ট্যান্ড থেকে দরদাম করে বুক করতে পারেন। ও বলা হয়নি, আজকের গন্তব্যগুলো হলো মাঞ্ঝের কুণ্ড, ধোঁয়াকুণ্ড ও সীতাকুণ্ড এক জায়গায় 3টে, এরপর তুতলা ভবানী এবং শেষে শেরশাহ সুরি টং। মাঞ্ঝের কুণ্ড যাওয়ার পথে গাড়ি চেক হচ্ছিল, কারণ পাতলা প্লাস্টিকের মিনারেল ওয়াটারের বোতল নেওয়া যাবে না। কিছুদিন হলো নিয়ম চালু হয়েছে। তো এই যে এখানে কার পার্কিং, ঠিক আছে, আমাদের গাড়ি এদিকেই রেখেছিল, আমরা এই সাইডটা দিয়ে এলাম, এবার আমরা এদিক দিয়ে যাব। আমাদের গাড়ি ওখানে রেখে দিয়েছে, এখানে একটা চেকপোস্টের মতো। ছাতা নিয়ে নিয়েছি, রোদের মধ্যে প্রচণ্ড রোদ। এবার তো বর্ষাটা নেই, বর্ষাটা কম। এই যে রাস্তা, পাথরের রাস্তা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে মাঞ্ঝের কুণ্ড, ধোঁয়াকুণ্ড আর সীতাকুণ্ড 3টে এক জায়গায়, তো এখানে অটো আসবে না, সেই জন্য আমাদের গাড়ি নিতে বাধ্য হলাম আর কি। তাহলে গাড়ি নিয়ে এলে আরাম করে আসাও যায়, রাস্তা খুব খারাপ, অটোতে এলে চাপ আছে। এটা রিসেন্ট বন্ধ করেছে আর কি, গাছপালার ভেতর দিয়ে আমরা হেঁটে এলাম, তাও রোদের মধ্যে একটু কষ্টই হচ্ছে, ছাতাটা না থাকলে বেশ চাপ হতো। এখানে লেখা আছে মাঞ্ঝের কুণ্ড, মাঞ্ঝের কুণ্ড বলে লেখা আছে। পুরো ইয়েটা আমি পড়ছি না, পড়তে চলে দেখে নেবে। এখান থেকে নেমে নেমে যেতে হবে পাথরের, এটা কি মন্দির, মন্দিরই তো মনে হচ্ছে, ওরকমই কিছু একটা, সিঁড়ি টিড়ি উঠে গেছে। জল কম আছে, তবু মানুষের আনন্দের কমতি নেই। এই জলেই আনন্দ, যা পাওয়া যায় যখন বেশি হয় তখন পরে তো এখান থেকে।
নদীটার উপরে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এই যে নিচে জল, জায়গাটা বেশ সুন্দর। শুধু বৃষ্টিটা হলে, জলটা পেলে তাহলে জমে যেত ব্যাপারটা আরও। মানে জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পাথর, গাছপালা, সমস্ত কিছু নিয়ে খুব সুন্দর জায়গা। এই অবশেষে খুঁজে পেয়েছি। এটা রিস্কি, যেটা কুণ্ডের মতো হয়েছে, আর এই যে এই জলগুলো পরে ধোঁয়ার মতো হয় বলে এটাকে ধোঁয়া কুণ্ড বলে আর আমি আরও ওই সাইড থেকে ভালো ধোঁয়া আনতে পারি কিনা। জল অবশ্যই কম এখানে, বৃষ্টি নির্ভর এই ফলসগুলোর এটারই সমস্যা আছে। এবছর বর্ষা হবে না, সে বছর। আর এই আশেপাশের পরিবেশটা এরকম দেখো, কি সুন্দর পাহাড়। এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে এলাম, একটু চুরিটা খুলে আসতে হলো খালি পায়ে। জয় দুর্গা মা, দুর্গার মন্দির একটা আছে। ও এইটাই হচ্ছে আসল ভিউর জায়গাটা, এটা হচ্ছে আসল ধোঁয়া কুণ্ড আর কি। তাও খারাপ না। ফলসের ওখান থেকে এখানে একটা মন্দির দেখালাম, আর এখানে একটা গুহা আছে, ঠিক আছে, একটা ছোটো গুহার মতো আছে। আমি ঢুকছি না ভেতরে। হ্যাঁ, এখানকার সব কিছুই খুব ভালো, প্রকৃতি তো দারুণ ঢেলে সাজিয়ে দিয়েছে, কিন্তু আমি হতাশ হলাম শুধু জলের কারণে নয়। জলটা কম আছে, রোদের মধ্যে হাঁটছি, কষ্ট হচ্ছে, সেই জন্যই নয়, ব্যবস্থাপনার অভাব আছে। মাঞ্ঝের কুণ্ড বলে যেটা আছে, সেটারই একমাত্র দিক নির্দেশ আছে। ধোঁয়া কুণ্ড, সীতাকুণ্ডের কোনো কিছু নেই। ওই জন্য সীতাকুণ্ডটা আর যাওয়ার চেষ্টা করলাম না, কারণ আমরা আবার অন্য জায়গায় যাবো তো, তুতলা ভবানী যাব, শেরশাহ সুরি টম্ব যাব, ওগুলো যেতে পারবো না। নাহলে এখানে একটা ডিরেকশন থাকার দরকার ছিল আমার খুব মনে হয়। বেশ ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে হাইওয়ের পাশে ধাবা থেকে 80 টাকায় ভেজ থালি নিয়ে নিলাম গরমা গরম। শ্রাবণ মাসে এখানে শুধু ভেজই পাওয়া যায়। হাইওয়ে থেকে আমরা একটা অন্য রাস্তায় ঢুকলাম, তুতলা ভবানী যাব। গাড়ি বা কেউ অটো করে এলে এখানে পার্কিং করার জায়গা রয়েছে। আবার ওই যে এখান থেকে হেঁটে ভেতরে ঢুকলে ওখানে আবার অটো করে যেতে হবে। তো বেজেও গেল, 3:15 বেজে গেল। মা তুতলা ভবানী ইকো পর্যটন স্থল, আশেপাশে দোকান টোকান আছে, পার্কিং আছে, এরকম থাকে আর কি। কোথায় যা ঝাঁকুনি হলো, এর থেকে মনে হয় হেঁটে আসাটা বেটার ছিল। এটা এখানে ঘোরা যাচ্ছে, এই আশপাশের পরিবেশটা দেখাচ্ছি। পাহাড়টা দুর্দান্ত, প্রচুর ফড়িং উঠছে এখানে, মানে বোঝা যাচ্ছে যে এখানে দূষণটা কম আছে, তাহলে এত ফড়িং উঠতো না। হ্যাঁ, তেনারা রয়েছে, খুব সাবধান হচ্ছে। 5 টাকার টিকিট কাটতে হবে। এখান থেকে টিকিট করলাম, এখান থেকে মন্দিরের মতো আছে। এবার যাব ওই দিকটাতে। একটাই পাহাড় মনে হয়, দুটো পাহাড় করে, দুটো পাহাড়ের মতো নেমে আসছে ঠিকই, কিন্তু একটা জায়গায় কিন্তু জুড়ে গেছে এটা। হ্যাঁ, মনে হচ্ছে দুটো পাহাড়, আর একটা পাহাড়ের দুটো অংশ আর কি। আর এই যে এরকম এই জায়গাটা
গাছপালা প্রচুর আছে, একদম মানে ভরপুর প্রকৃতি আর কি। দেখো এখান থেকে টিকিট দেখাতে হবে। ধর এই ক্যানোপি ওয়াকটা চলে গেছে পুরোপুরি মন্দিরের ওখানটা দিয়ে, আমরা যাবো ওই দিকটায়। আর এই যে দেখো, আর এখানে লাফাচ্ছে এটা, লোকজন একসঙ্গে অনেক লোকজন গেলে তখন এটা কিন্তু লাফাচ্ছে, অনেকে ভয় লাগতে পারে যে বাবা লাফাচ্ছে ভেঙে টেঙে পড়বে কি না, সেরকম ব্যাপার নেই, যথেষ্ট মজবুত। ডেলি প্রচুর লোকজন এখান থেকে যাতায়াত করে, সুতরাং কিছু নেই। কচুয়ার বা কছুয়ার নদীর গতিপথে সৃষ্টি হওয়া এই জলপ্রপাত। এখানে কৈমুর পাহাড়ের কোলে 800 বছরের পুরনো মন্দিরে দেবী দুর্গা রূপে পুজো করা হয়, যাকে বলা হয় মা ভবানী। আর স্থানীয় লোককথা অনুসারে এখানে পাহাড় মাঝখান থেকে ভাঙা বলে একে তুতরা বা তুতলা বলা হতো। এই ভাঙা পাহাড় ও মা ভবানী থেকেই জলপ্রপাতের এরকম নাম বলে অনুমান করা হয়। নাকি পাথর, এরকম পাথরের উপর পাথর সাজিয়ে নাকি মানত করে আর কি। অনেক আছে এরকম মন্দিরে। এই দেখো মাথার উপরেই একদম, অন্য সময় এখানে দাঁড়ালে না পুরো ভিজে যেতে হয়। আর এই যে লাগছে, ও দুর্দান্ত দুর্দান্ত প্রকৃতি আর মন্দির সব মিলে দুর্দান্ত লাগছে। শেষে একটা জরুরি কথা, ঝুলন্ত ব্রিজে চড়ার টিকিটটা কিন্তু ফেরার সময় আবার দেখাতে হবে, তাই সঙ্গে যত্ন করে রাখবেন। প্রায় 5:30টায় পৌঁছলাম, 6টায় বন্ধ হবে, তাই তাড়াহুড়ো করে 25 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম। এখানে ক্যামেরা নিষেধ এবং ট্রাইপডও ব্যাগে ঢুকিয়ে নিতে হলো, তবে মোবাইল ক্যামেরাতে সমস্যা নেই। জানিয়ে রাখি, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, কাউন্টার থেকে তাই বলল। মুঘল সম্রাট হুমায়ুনকে হারিয়ে 1540 খ্রিস্টাব্দে শেরশাহ দিল্লির মসনদে বসেন। মাত্র 5 বছরের রাজত্বকালের প্রশাসক হিসেবে তার কাজ ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে। এই সৌধটি অন্যতম সেরা আফগান স্থাপত্য, যেটির কাজ শেরশাহই শুরু করেন কিন্তু শেষ করতে পারেননি। তার কনিষ্ঠ পুত্র ইসলাম শাহ এই কাজ শেষ করেন।
পরিবারের লোকেরা। এটা শেষ শাশুড়ির সমাধি। সব টিয়া পাখি কিন্তু এগুলো উড়ে গেল, ওই যে আবার ফিরে আসবে। এই একটা বসে আছে ওখানে, একটা না ওই উপরে একটা আছে মনে হয়, উপরে ওই পাশে। এরপর আর কি সান্ধ্য চায়ে চুমুক দিয়ে হোটেলে ফেরা, রাতের ডিনারে ভেজ বিরিয়ানি আর মিষ্টি, এবং বাকিটা পরের পর্বে।